আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। তাপদাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান। সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু। উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী মন্ত্রী এমপি স্বজনদের তালিকা করা হচ্ছে, জানালেন ওবায়দুল কাদের। এবং কিশোরগঞ্জে পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার পাওয়া গেল ২৭ বস্তা টাকা ও সোনার গহনা। চলছে গণনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত সংবাদ। তীব্র তাপপ্রবাহের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ২৭ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। আজ সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে যশোরে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ৪০ ডিগ্রি। অসহনীয় গরমে শহরের পাশাপাশি এখন গ্রামীণ জনজীবনও অতিষ্ঠ। রাস্তাঘাটে কমে গেছে মানুষের চলাচল। অল্পতেই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ছেন কর্মজীবী মানুষ। চলতি মাস জুড়ে এ পরিস্থিতি থাকতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শফিউল আলম সুজনের রিপোর্ট। মাথার উপর খাড়া রোদ, নিচে আগুন গরম পিচ ঢালা পথ। তীব্র গরমের এমন শহর অনেকটাই অচেনা নগরবাসীর। গ্রীষ্মের শুরুতেই এমন গরম সচরাচর হয় না দেশে। অসহনীয় এ তাপমাত্রায় দুর্বিষহ জনজীবন। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে তাপদাহ, থাকছে রাত পর্যন্ত। ঘর থেকে বের হওয়াটাই কঠিন। যারা জীবিকার প্রয়োজনে পথে ঘাটে বের হচ্ছেন তাদের অবস্থা ত্রাহি ত্রাহি। খুব গরম, অতিরিক্ত গরম, বাচ্চার অবস্থা খুব খারাপ হয়ে গেছে গরমে। যতই কষ্ট হোক, যতই গরম হোক, যতই বৃষ্টি হোক, আমরা থাকতে হবে রাস্তায়। আমাদের তো এসি ব্যবহার করার মতো অত সামর্থ্য আমাদের নাই, কিন্তু ফ্যানের বাতাসে কোনো কাজ হয় না। জীবিকার তাগিদে ভোলা থেকে রাজধানীতে এসেছেন রহমত আলী। তীব্র গরমে বেশি সময় রিক্সা চালাতে পারছেন না, অল্পতেই হাঁপিয়ে উঠছেন। তার মতো কর্মজীবী আরও অনেকে স্বস্তি খুঁজছেন রাস্তার পাশের ঠান্ডা শরবতে। এরকম গরম যদি থাকে তাহলে আঙ্গমতো সাধারণ যে মানুষ তারা তো মনে করেন যে আসলে কাম করা খুবই কষ্ট করে। গাড়ি চালাই দেয় না, দম বাইরে যায় ডাইরেক্ট। এই অবস্থা বেতাল, কঠিন অবস্থা। চলমান তীব্র তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই রোজার ঈদের ছুটি শেষে রোববার খুলছে না এসব। গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের এই ছুটি বহাল থাকবে ২৭ এপ্রিল পর্যন্ত। পার্শ্ববর্তী রাজ্যগুলো যদি বৃষ্টি না হয়, ওদিকে তাপমাত্রা সবসময় বেশি থাকে। এইটার প্রভাবে আমাদের দেশে তাপপ্রবাহটা হয়, কিন্তু আমাদের দেশেও বৃষ্টি নেই। লোকালি বৃষ্টি হলেও সেটা তাপপ্রবাহে তেমন একটা তারতম্য হয় না, তাহলে কিছুক্ষণ পরে আবার টেম্পারেচার বেড়ে যায়। আগামী কয়েকদিন মোটামুটি দেখতে পাচ্ছি যে তেমন একটা পরিবর্তনের সম্ভাবনা নাই, বরং অথবা আগামী 2 দিন বা 3 দিন তাপমাত্রা সারা দেশে কিছু না কিছু বাড়তে পারে। চলমান এই তাপদাহে হিট স্ট্রোক সহ এড়াতে শিশু ও বয়স্কদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। এদিকে তীব্র তাপদাহে সারা দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাতাসও যেন গরম পানির বাষ্পের মতো মনে হচ্ছে বেশিরভাগ জেলায়। এদিকে যশোর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ দিন দিন বাড়ছে। অতিরিক্ত গরমে কোথাও কোথাও গলে যাচ্ছে সড়কের পিচও। পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। যশোরে বইছে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, চরম দুর্ভোগে জনজীবন। শনিবার বিকাল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। একই অবস্থা চুয়াডাঙ্গায়ও। অসহ্য গরমে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চলতি মাসে তাপদাহ কমার সম্ভাবনা নেই বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে এ বিষয়ে বলা হয়েছে। এর সাথে জলীয় বাষ্পের আধিক্যতা বেড়ে যেতে পারে এবং অস্বস্তিতেও গরমে বেড়ে যেতে পারে। এদিকে রাজশাহী, মাগুরা, জয়পুরহাট, বরিশাল সহ বেশিরভাগ জেলায় তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সর্বোচ্চ তাপমাত্রা বিগত 4 দিন একাধারে চলছে। খরতাপে রাঙ্গামাটির রাইনখাং নদী ও কাপ্তাই লেকের পানি শুকিয়ে যাওয়ায় নৌ চলাচল ও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। যাতায়াত ভাড়াও বেড়েছে 3 গুণ। এদিকে সারা দেশে গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া সহ মৌসুমি নানা রোগ।
শিশু ও বয়স্কদের নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা। তরল খাবার ও বিশুদ্ধ খাবার পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। খুব প্রয়োজন না হলে রোদে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা। দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া মন্ত্রী এমপির আত্মীয় স্বজনের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত তৃণমূল নেতা ও ভোটাররা খুশি। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আগামী মাসের ৮ তারিখ শুরু হতে যাচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। একে সামনে রেখে সংসদ সদস্য ও মন্ত্রীদের নিজের এলাকায় শুরু হয়েছে প্রভাব বিস্তার। যদিও এসব কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ ক্ষমতাসীন দলের হাইকমান্ড। নির্দেশনার মধ্যে কোনো ব্যর্থকতা, এটাকে দুইভাবে ব্যাখ্যা করার কোনো বিষয় নেই। এমন অবস্থায় দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, দলীয় প্রধানের নির্দেশনা অমান্যকারীদের চিহ্নিতের কাজ চলছে। যারা এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং অ্যাকর্ডিংলি তালিকা প্রস্তুত হচ্ছে। উপজেলা নির্বাচন নিয়ে দলীয় সিদ্ধান্তে তৃণমূল সন্তুষ্ট বলেও জানান ওবায়দুল কাদের। স্থানীয় সরকারের এই নির্বাচন চলাকালে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কোনো দলীয় সম্মেলন হবে না বলেও জানান তিনি। যে একটা দল, আমি এমপি, আমি মন্ত্রী, আবার আমার ভাই, আবার আমার আরেক ভাই, ছেলে, শ্যালক, এরাও পদ নিয়ে যাবে সব। তো তাহলে তৃণমূলের কর্মীরা কি করবে? তাদের কি পদে যাওয়ার কোনো অধিকার নেই? সেই সুযোগটা করে দেওয়ার জন্যই এ ব্যবস্থা নেওয়া। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে দলটি জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে এখন বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে। এটা তাদের পুরনো স্বভাব, পুরনো কৌশল। এখান থেকে তারা সরে দাঁড়াবে আমরা এমনটা মনে করি না। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিএনপি দেশে এমনকি বিদেশেও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। কে কোন দল করে, কে কার আত্মীয়, নির্বাচনে এসব বিষয়ে দেখার কোনো সুযোগ নেই। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সব প্রার্থী সমান সুবিধা পাবেন। দুপুরে মানিকগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। এই সময় প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মানার আহ্বান জানান তিনি। ইভিএমে ভোট দেওয়ার জটিলতার প্রসঙ্গে তিনি বলেন, ভোটারদের 10 আঙ্গুলের যে কোনো একটির ছাপ মিলে ভোট দিতে পারবেন ভোটাররা। অর্থনৈতিক সমস্যা না থাকলে দেশের সব নির্বাচনে ইভিএম পদ্ধতি চালু করা হতো বলেও জানান ইসি আলমগীর। কে কোন দল করেন, কার বাড়ি কোথায়, কে কার আত্মীয়, কে কি, এইটা দেখার কোনো সুযোগ নেই। সেটা বলে দেওয়া হয়েছে যারা ভোটের দায়িত্বে থাকবেন। আপনাদেরও কাছে কিভাবে বলে যাচ্ছি, কে বেশি কোন বড় নেতার সাথে সম্পর্ক আছে, মন্ত্রীর সাথে সম্পর্ক আছে, এমপির সাথে সম্পর্ক আছে, এগুলোর কোনো মূল্য নেই। 2 পয়সার মূল্য নেই, 1 পয়সার মূল্য নাই। আপনাদের মূল্য হবে যে ভোটাররা মূল্যায়ন করবে। যিনি ভোট বেশি পাবেন তিনি নির্বাচিত হয়ে আসবেন। কিশোরগঞ্জে ঐতিহাসিক পাগলা মসজিদে 9টি দান বাক্স থেকে এবার 27 বস্তা টাকা পাওয়া গেছে। সেই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গহনাও। এখন চলছে গণনার কাজ। রমজানের কারণে 4 মাস 10 দিন পর এবার খোলা হয়েছে দান বাক্স। এর আগে 2023 সালে 9 ডিসেম্বর মসজিদে দান বাক্স খুলে 6,32,51,423 টাকা সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল। কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল মালিক চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। দেখে মনে হতে পারে সাদা বস্তাগুলোর ভেতরে বাজার সদাই ভর্তি, কিন্তু সারি বেঁধে বসে থাকা কর্মীদের সামনে বস্তা থেকে ঢালা হচ্ছে অগণিত টাকা। সেই টাকা গোনায় ব্যস্ত সবাই। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন আসেন অসংখ্য মানুষ। দান করেন টাকা পয়সা, সোনা গয়না থেকে শুরু করে গরু ছাগলও।
আমার ছেলে বিদেশ যাওয়ার সময় আমি মানত করছি যে আমি পাগলা মসজিদে যাবো, আমি কিছু টাকা দান করবো। আমি চিটাং থেকে এখানে আসছি, এখানে নামাজ পড়লে পাগলা মসজিদে দান করলে মনের আশা পূর্ণ হয়। আমার মনের আশা পূর্ণ হয়েছে, এই জন্য ঢাকা থেকে ছুটে আসা। কিশোরগঞ্জের জেলা প্রশাসক, পাগলা মসজিদ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের পুলিশ সুপারের উপস্থিতিতে সকাল 7:30টায় খোলা হয় মসজিদের 9টি দান বাক্স। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মুমতাজ সহ 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে 70 জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী, পাগলা মসজিদ ও মাদ্রাসার 34 জন শিক্ষক ও 102 জন ছাত্র নিয়ে শুরু হয় টাকা গোনার কাজ। টাকাটা 2 ভাগে আমরা নিরাপত্তা নিশ্চিত করি। গণনা সম্পন্ন হয়ে যাওয়ার পরে এই টাকাটা যে ব্যাংকে এই মসজিদের অ্যাকাউন্ট রয়েছে সেখানে নিরাপদে পৌঁছে দেওয়া দায়িত্ব। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ঐতিহ্যবাহী পাগলা মসজিদ এই এলাকার মানুষের একটি আবেগের স্থান। মানুষের দানের টাকায় বর্তমান মসজিদের স্থানে একসাথে 30,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে এমন একটি বিশাল মসজিদ নির্মাণ করা হবে। এই অঞ্চলের মানুষজন যখন ঘর থেকে বের হয়, যে একটা অটো রিক্সা নিয়ে যাচ্ছে, উনিও যাওয়ার সময় দেখা যাচ্ছে পাগলা মসজিদে দান করে যাচ্ছেন। আমাদের অনলাইনে বিকাশে এই ধরনের কোনো টাকা দেওয়ার ব্যবস্থা নাই। এখানে আমাদের 9টি দান বাক্স রয়েছে, মানুষজন সরাসরি এসে এই দান বাক্সে টাকা প্রদান করে থাকেন। প্রতি 3 মাস পর পর মসজিদের দান বাক্স খোলা হলেও রমজানের কারণে এবার খোলা হয়েছে 4 মাস 10 দিন পর। এতে পাওয়া গেছে সর্বোচ্চ 27 বস্তা টাকা। মুশফিকুর রহমান, ATN বাংলা। পাহাড়ে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকিচি ন্যাশনাল ফ্রন্ট KNF এর সন্ত্রাসী তৎপরতায় প্রতিবাদ জানিয়ে 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা, সেই সাথে ওই সংগঠনটির সাথে অপর 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠী জড়িত থাকার কথাও স্বীকার করেছেন তারা। সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে KSI মিলনায়তনে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এ প্রতিবাদ জানানো হয়। এই সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা KNF সদস্যদের সন্ত্রাসী তৎপরতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অনুরোধ জানান। সভায় বান্দরবানের বিভিন্ন এলাকার হেডম্যান কারবারিরা উপস্থিত ছিলেন। হবিগঞ্জের লাখাইয়ে 2 দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছে। সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার তেঘরিয়া গ্রামের মুখলিস মিয়ার দলের লোকজন ও মৌবাড়ি এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সাভারে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সাভার উপজেলা প্রশাসন, BRTA ও সাভার হাইওয়ে থানার উদ্যোগে ঢাকা আরিচা মহাসড়কে BPATCর সামনে এ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনার নেতৃত্বে BRTA নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া জায়গিরদার ছিলেন। এ সময় ফিটনেস না থাকায় 8টি গাড়িকে ডাম্পিংয়ে দেওয়ার পাশাপাশি লাইসেন্স না থাকায় একটি গাড়িকে নগদ অর্থ জরিমানা করা হয়। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলের যশোর, খুলনা, সাতক্ষীরা জেলার নদ নদী রক্ষা, জলাবদ্ধতা ও পরিবেশের সমস্যা সমাধানের উপায় নির্ধারণের লক্ষ্যে খুলনায় নদী মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে মেলার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র। সংসদ সদস্য, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও পানি কমিটির নেতা সহ বিভিন্ন উপজেলা থেকে আসা প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঈদ পুনর্মিলনী ও বৈশাখী উৎসবের মাধ্যমে বাংলা নববর্ষ 1431 বরণ করল সুস্থ সাংস্কৃতিক ধারার অঙ্গীকারবদ্ধ ভার্চুয়াল প্ল্যাটফর্ম বন্ধন। শুক্রবার বিকেলে রাজধানীর আর্মি গলফ ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রাক্তন মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন। এছাড়াও পেশাজীবী অনেক গুণীজন বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী পান্তা ইলিশ ও হরেক রকম বাঙালি খাবার পরিবেশনের সাথে সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এ উৎসব। অগ্নিযুগের বিপ্লবী ও প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড সুনীল রায়ের শতবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জে স্মারক গ্রন্থ প্রকাশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আলী আহমেদ চুনকা সিটি মিলনায়তনে সুনীল রায়ের শতবর্ষ উদযাপন কমিটি এর আয়োজন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বর্তমান সভাপতি কমরেড শাহ আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
MA আকাশ। ব্রিটিশ ও পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুনীল রায়ের সংগ্রামী জীবনের ইতিহাস স্মারক গ্রন্থে তুলে ধরা হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।